একটা কথা ভাবুন তো, আপনি কি কখনো এমন কোনো মানুষকে চিনতেন যাকে আপনি সবচেয়ে কাছের মানুষ মনে করতেন? যার হাসি দেখে মনে হতো সব ঠিক আছে, যার উপস্থিতিতে নিরাপদ লাগতো, আর তারপর একদিন আবিষ্কার করলেন যে সেই মানুষটাই আপনার সবচেয়ে বড় শত্রু ছিল। শুধু শত্রু না, বছরের পর বছর ধরে সে শুধু একটাই কারণে আপনার পাশে ছিল, আর সেটা হলো আপনাকে শেষ করে দেওয়া। ইন্দোনেশিয়ার একটি ছোট পাহাড়ি গ্রামে এই ঘটনাই ঘটেছিল একটি পরিবারের সাথে। আর যখন সত্যিটা বেরিয়ে এলো, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কতটা দেরি, সেটাই আজকের গল্প। ইন্দোনেশিয়ার একটি পাহাড়ি অঞ্চল, সোপিয়া রঙের আলো মাখা সেই গ্রামটা দেখতে অসাধারণ। পাহাড়ের গায়ে সবুজ গাছপালা, কাঠের পুরনো বাড়ি, পাথর বিছানো সরু রাস্তা। দিনের বেলা সূর্যের আলো যখন গাছপালার ফাঁক দিয়ে পড়ে, তখন সবকিছু স্বপ্নের মতো দেখায়। কিন্তু রাত হলেই গ্রামের চেহারা বদলে যায়। অন্ধকার নামলে বাতাসে একটা ভার থাকে, যেটা টের পাওয়া যায় কিন্তু কারণ বোঝা যায় না। গ্রামের মানুষের বহু বছর ধরে এই গ্রামে আছে। তারা জানে রাতে বাইরে বেশি থাকতে নেই, কিন্তু কেন, সেটা কেউ মুখ ফুটে বলে না। এই গ্রামেই থাকে হারমানের পরিবার। হারমান একজন মধ্যবয়সী মানুষ, সাধারণ শান্ত পরিবারকে নিয়ে সুখে আছেন। তার স্ত্রীর নাম সি, ঘরোয়া যত্নশীল একজন মা। তাদের দুটো সন্তান, ছেলে আন্দি বয়স 20-র কাছাকাছি, চিন্তাশীল মায়াবী ছেলে, আর মেয়ে দিনা কিশোরী, বই পড়তে ভালোবাসে, তীক্ষ্ণ বুদ্ধি তার। এই চারজনকে দেখলে মনে হয় একটা সুখী পরিবার। হারমান মাঝে মাঝে বাড়িতে পুরনো গান ধরেন, মাওয়ার বেদুরি, কাঠগোলাপের গান। স্ত্রী রান্নাঘর থেকে হাসতে হাসতে বলেন, গান থামাও। দিনা বই থেকে মুখ তুলে হাসে, আন্দি চুপ করে বসে শোনে। এই ছোট মুহূর্তগুলো, এই সাধারণ সুখগুলোই তাদের জীবন। কিন্তু এই সুখের নিচে একটা পুরনো পাপ চাপা পড়ে আছে, স্ত্রী জানেন, আর সেটা জেনেও তিনি কখনো মুখ খোলেননি। বছরের পর বছর ভেবেছিলেন সময় সব ঢেকে দিবে, ভেবেছিলেন পুরনো কথা পুরনো হয়ে যাবে। কিন্তু কিছু কথা পুরনো হয় না, কিছু ক্ষত শুকায় না, কিছু প্রতিশোধ ঘুমিয়ে থাকে জেগে ওঠার জন্য। একটা সন্ধ্যায় পরিবারের চারজন বসেছে রাতের খাবারে। বাইরের আকাশ মেঘলা হয়ে আসছে, দূরে মেঘের গুড় গুড় শব্দ, ঘরের ভেতরে হলুদ আলো। হারমান সেদিন একটু বেশি হাসি খুশি। খাওয়া শুরু হয়েছে, সবাই কথা বলছে। হারমান পুরনো সেই গানে দুটো লাইন গুনগুন করলেন, তারপর হঠাৎ থেমে গেলেন। গলায় কিছু একটা আটকেছে। হাতে চামচ রেখে দিলেন টেবিলে। প্রথমে কেউ বুঝলো না কি হচ্ছে। স্ত্রী ভাবলেন হয়তো খাবার আটকেছে, কিন্তু তারপর হারমান কাশতে শুরু করলেন। একবার দুবার, থামছেই না। তিনি গলায় হাত দিলেন, স্ত্রী উঠে দাঁড়ালেন, আন্দি সামনে এগিয়ে গেল, আর তখনই মেঝেতে পড়ল রক্তের ফোঁটা। একটা, তারপর আরেকটা, তারপর আরও। স্ত্রী চিৎকার করে উঠলেন। দিনা চেয়ার ছেড়ে উঠে গেল। হারমানের মুখ থেকে রক্তের সাথে বেরিয়ে আসছে কাচের ছোট ছোট টুকরো। কোথা থেকে এলো এই কাজ, কিভাবে পেটের ভেতর গেল, কেউ কিছু বুঝতে পারছে না। আন্দি বাবাকে ধরলো, দিনা মায়ের হাত চেপে ধরলো, কিন্তু হারমানের চোখ ততক্ষণে ঝাপসা হয়ে এসেছে। সেই রাতেই হারমান মারা গেল। ডাক্তার এলো, পুলিশ এলো, প্রশ্ন করলো, কিন্তু কেউ তার ব্যাখ্যা দিতে পারলো না। কিভাবে একজন সুস্থ মানুষের শরীরে কাজ ঢুকলো? কাগজে লেখা হলো মৃত্যুর কারণ অজানা। সবাই চলে গেল। বাড়িতে রইল শুধু তিনজন, স্ত্রী আর দুই সন্তান, আর একটা বিশাল শোকের ভার। স্ত্রী কিন্তু কাঁদলেন না সেই রাতে, সন্তানদের সামলালেন, শান্ত রইলেন, কারণ তিনি জানতেন এটা কি। এটা কোনো অসুখ না, কোনো দুর্ঘটনা না, এটা শান্তের, ইন্দোনেশিয়ার কালো জাদু। কেউ পাঠিয়েছেন, কিন্তু কে, সেটা তিনি হয়তো জানেন, কিন্তু স্বীকার করতে পারছেন না, কারণ সেই উত্তরের সাথে জড়িয়ে আছে তার নিজের একটা পুরনো পাপ। হারমানের মৃত্যুর পর সপ্তাহগুলো কেটে গেল ধীরে ধীরে। বাড়িতে সুখের আবহ। আন্দি সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। দিনা বইয়ের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে, কিন্তু স্ত্রীকে দেখে মনে হচ্ছে তিনি শুধু সুখ করছেন না, আরো কিছু একটা তাকে কুরে কুরে খাচ্ছে। রাতে তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসে, যেন কেউ ফিস ফিস করছে। সকালে উঠলে চোখের নিচে কালো দাগ, ঘুমাননি সারা রাত। একদিন আন্দি খেয়াল করলো, মা ঘরের কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে আছেন, ঠোঁট নড়ছে, কারোর সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। আন্দি ডাকলো, মা। সে চমকে ফিরলেন, চোখে ভয়। বললেন, কিছু না, কিছু হয়নি। কিন্তু আন্দি জানে কিছু একটা হচ্ছে মায়ের সাথে। এই সময়ে আন্দির জীবনে একটা মেয়ে ছিল, যার নাম হানুম। মাত্র 4 মাস হলো এই গ্রামে এসেছে। মায়ের সাথে থাকে গ্রামের একটু বাইরে একটা বাড়িতে। স্বভাবে শান্ত, কথায় নরম। আন্দির সাথে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে ধীরে ধীরে। হারমানের মৃত্যুর পর আন্দি হানুমকে ডাকলো মায়ের কাছে একটু আসতে। হানুম এলো। হানুম প্রতিদিন আসতে শুরু করলো। স্ত্রীর জন্য রান্না করে দেয়, পাশে বসে কথা বলে, ওষুধ মনে করিয়ে দেয়। স্ত্রী হানুমকে দেখে কেমন যেন আপন মনে করেন।
মেয়ের মতো মাথায় হাত বুলিয়ে দেন। আন্দি খুশি, দিনাও খুশি। এই কঠিন সময়ে একটা উষ্ণ উপস্থিতি পাওয়া গেছে। কিন্তু একদিন সন্ধ্যায় হানুম একা ছিল রান্নাঘরে। আন্দি বাইরে গিয়েছে, দিনা নিজের ঘরে। হানুম চারিদিকে একবার তাকালো, তারপর তার ব্যাগ থেকে বের করলো একটা ছোট কালো শিশি। ঢাকনা খুললো, সেই জন্য রাখা খাবারে একটু একটু করে ঢেলে দিল। তারপর ঢাকনা বন্ধ করে শিশিটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। স্বাভাবিক মুখে খাবারের থালা নিয়ে গেল মায়ের কাছে। স্ত্রী হাসলেন, ধন্যবাদ দিলেন এবং খেলেন। আমরা জানলাম না শিশিতে কি ছিল, কিন্তু মনের ভিতর একটা ভয়ের ঢেউ উঠল। কয়েকদিন পরেই ঘটল সেই মুহূর্ত। স্ত্রী একা দুপুরে বসে খাচ্ছিলেন, হঠাৎ গলায় সেই চেনা অনুভূতি, আটকে যাওয়া কাশি, তারপর রক্ত, তারপর কাচের টুকরো। ঠিক সেভাবে, ঠিক সেই ভয়ঙ্কর পরিচিত ভঙ্গিতে যেভাবে হারমান মারা গিয়েছিল। দিনা পাশের ঘর থেকে শব্দ শুনে ছুটে এলো। মাকে দেখে সে থমকে গেল। মুখে কোনো কথা নেই, শুধু শুধু চোখ দুটো বড় হয়ে আছে। আন্দি বাইরে থেকে দৌড়ে এলো। দুজন মিলে কোনো মতে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করলো, কোনো ব্যাখ্যা নেই। কাজ শরীরে আসার কোনো স্বাভাবিক কারণ নেই। হাসপাতালের করিডোরে আন্দি আর দিনা মুখোমুখি দাঁড়ালো। দুজনেই বুঝে গেছে বাবার মৃত্যু আর মায়ের এই অবস্থা কোনো কাকতালীয় নয়। এটা শান্তের, ইচ্ছাকৃত, পরিকল্পিত। কেউ একজন তাদের পরিবারকে একে একে করে শেষ করে দিতে চাচ্ছে। আন্দির মনে পড়লো গ্রামের সেই মানুষটার কথা, জারুও। গ্রামে সবাই তাকে চেনে, কিন্তু তাকে নিয়ে বেশি কথা হয় না। বয়সী মানুষ, মুখে গভীর ভাঁজ, চোখে এক রহস্যময় দৃষ্টি, যেন অনেক কিছু দেখেছেন তিনি। একজন দুকুন ইন্দোনেশিয়ান ঐতিহ্যবাহী ওঝা, সাদা জাদু দিয়ে মানুষের বিপদে সাহায্য করেন, কালো জাদুকেও চেনেন। সে একদিন সন্ধ্যায় একা গেলেন জারুওর কাছে। জারুও দরজা খুললেন। স্ত্রীকে দেখে মুহূর্তের জন্য কিছু একটা তার চোখে খেললো, যেন জানতেন তিনি আসবেন। ভেতরে ঢুকলো দুজন। ঘরটা অন্ধকার, কোণে কোণে ধূপ জ্বলছে, দেয়ালে ঝুলছে নানা তাবিজ, শুকনো গাছপালা। স্ত্রী সব বললেন, হারমানের মৃত্যু, নিজের শরীরের কাজ, এই ভয়ঙ্কর অনুভূতি যে কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে। জারুও শুনলেন। তারপর একটা কাঁচা ডিম নিলেন। জাপানিজ লোকবিদ্যার পুরনো পদ্ধতি। ডিম ভেঙে দেখা যায় কোন শক্তি কাজ করছে। ডিমটা ভাঙলে কুসুমের মধ্যে একটা কালো ঘোলাটে দাগ। জারুর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, কেউ একজন অনেক শক্তিশালী এবং সে স্ত্রীর পরিবারকে ধ্বংস করতে চায়। স্ত্রী জিজ্ঞেস করলেন, কে? জারু বললেন, এখন বলা সম্ভব না, তবে এই শক্তি তোমার অতীত থেকে এসেছে। স্ত্রীর মুখের ভাব বদলে গেল সেই একটা কথায়। একটা মুহূর্তের জন্য তার চোখে একটা চিনতে পারার ছায়া এলো, যেন তিনি বুঝতে পেরেছেন, কিন্তু কিছু বললেন না, উঠে চলে গেলেন। জারুও বহুক্ষণ বসে রইলেন একা, সেই ডিমের দিকে তাকিয়ে। তার মুখে একটা গম্ভীর উদ্বেগ, কারণ তিনি বুঝতে পারছিলেন এই শক্তি তাকেও চেনে এবং সে জানে জারুও পথে দাঁড়িয়ে আছে। পরের দিন ঘুরে গ্রামে চিৎকার, জারুওর বাড়িতে আগুন। গ্রামের মানুষ ছুটে গেল, কিন্তু ততক্ষণে পুরো বাড়িটা ছাই। ভেতর থেকে উদ্ধার হলো জারুওর পুরা দেহ। ভেতর থেকে উদ্ধার হলো জারুওর পোড়া দেহ। পুলিশ তদন্ত করলো, আগুনের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। আন্দিয়ার দিন হাসপাতালে মায়ের পাশে বসে এই খবর পেল। একটা ভারী নীরবতা নামলো দুজনের মধ্যে। যে একমাত্র মানুষটা হয়তো সাহায্য করতে পারত, সে আর নেই। এবং দুজনেই জানেন এটা কোনো দুর্ঘটনা না, কেউ জারুওকে সরিয়ে দিয়েছে, কারণ সে সত্যের কাছে পৌঁছেছিল। দিনা কিন্তু থামলো না। সে বইয়ের মতো ঘটনাগুলো পড়ার চেষ্টা করলো। জারুও বলেছিল, এই শক্তি তোমার অতীত থেকে এসেছে। মানে কেউ একজন আছে যে তাদের পরিবারের পুরনো ইতিহাস জানে, এবং সেই মানুষ তাদের শত্রু। একদিন দিনা একা বসে মায়ের পুরনো সিন্দুকটা খুললো। পুরনো চিঠিপত্র, শাড়ি, ছোট স্মৃতির জিনিস। তার মধ্যে পেল একটা ছবি, ছোট সাইজের, রং ফিকে হয়ে গেছে। ছবিতে তিনজন মানুষ, তরুণ বয়সের বাবা হারমান, পাশে মাস্তি আর তৃতীয় একটি মহিলা। মহিলাটির মুখ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, ছবিটি পুরনো হয়ে গেছে, কিন্তু তার চোখ দুটো, কিছু একটা আছে সেই চোখে, একটা গভীর অনুভূতি যা ছবির বাইরেও বেরিয়ে আসছে। দিনা ছবিটা নিয়ে গেল গ্রামের বয়স্ক মানুষের কাছে। জিজ্ঞেস করলো, এই মহিলাকে চেনেন? দুজন মাথা নাড়ল। তৃতীয়জন, একজন বৃদ্ধা, ছবির দিকে তাকিয়ে কেমন চুপ হয়ে গেল। তারপর বলল, এটা লেইলা, তোমার বাবার পুরনো ভালোবাসা। অনেক বছর আগে এই গ্রামে ছিল, তারপর চলে গেছে। কোথায় গেছে জানি না। দিনার মাথা ঘুরতে লাগলো। বাবার পুরনো ভালোবাসা, এবং সে চলে গেছে। কিন্তু কেন চলে গেছে? কি হয়েছিল তাদের মধ্যে? আর এই লীলার সাথে কি এখন যা হচ্ছে তার কোনো সম্পর্ক আছে? সেদিন সন্ধ্যায় দিনা বাড়ি ফিরছে একা। পথটা নির্জন, দুধারে ঘন গাছপালা। সন্ধ্যার শেষ আলো মিলিয়ে যাচ্ছে।
দিনা হাঁটছে, মাথায় অনেক চিন্তা করছে। হঠাৎ পেছনে পায়ের শব্দ পেল সে। ফিরে তাকালো, কেউ নেই। আবার হাঁটলো, শব্দটা আবার। এবার কাছে দিনা পা চালালো। তারপর অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা সত্তা। কালো চাদরে ঢাকা, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ নেই। দিনা দৌড়াতে চাইলো, পারলো না। সত্তাটা তার হাত ধরে ফেলেছে। দিনা চিৎকার করলো। তার চিৎকার শুনে আন্দি এলো। পেছন থেকে ছুটে এসে সে সত্তাকে সরিয়ে দিল। সত্তাটা মিলে গেল অন্ধকারে। আন্দি দিনাকে ধরলো, সে কাঁপছে। হানুম সেখানে ছিল, বলল আমার বাড়িতে চলো, ওখানে নিরাপদ। আন্দি আর ভাবলো না, অর্ধচেতন বোনকে নিয়ে হানুমের বাড়িতে গেল। বাড়িটা সুন্দর, পরিচ্ছন্ন। হানুমের মা রতন রাতে খাবার তৈরি করে রেখেছিল, যেন আগে থেকেই জানতো তারা আসবে। খাওয়া হলো, দিনাকে একটা ঘরে শুইয়ে দেওয়া হলো। আন্দি আর হানুম ড্রয়িং রুমে বসলো। হানুম আসতে বলল সব ঠিক হয়ে যাবে। আন্দি কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে বসে রইল। কথার ফাঁকে আন্দির চোখ গেল দেয়ালের ছবিগুলোতে। পরিবারের ছবি, হানুনের শৈশবের ছবি, রত্নার ছবি, সব স্বাভাবিক। আন্দি একটু একটু করে দেখছে। তারপর একটা ছবিতে চোখ আটকে গেল। পুরোনো ছবি, রং ফিকে হয়ে গেছে। তিনজন মানুষ। আন্দি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর উঠে কাছে গেল, মনোযোগ দিয়ে দেখল। বাবা হারমান, মা সি, আর তৃতীয় মহিলা। দিনা এই ছবিটি দেখেছিল, এই একই ছবি। তৃতীয় মহিলাটি লেইলা। আন্দি আস্তে ঘুরল রত্নার দিকে। রত্না রান্নাঘরে কাজ করছে। আন্দি আবার ছবির দিকে তাকালো। সেই চোখ, সেই মুখের আদল। বয়সের ছাপ পড়েছে, হয়তো নামও বদলেছে, কিন্তু চোখ দুটো বদলায় না। রত্না আর লীলা একই মানুষ। আন্দি পেছনে ঘুরলো। হানুম দাঁড়িয়ে আছে, হাতে একটা ভেজা কাপড়। সেই চেনা মুখ, সেই চেনা হাসি, কিন্তু এই মুহূর্তে সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। আছে একটা ঠান্ডা, শান্ত, সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা মানুষের ভাব। আন্দি কিছু বলতে পারলো না। হানুম কাপড়টা তার মুখে চাপা দিল। তীব্র গন্ধ, তারপর সবকিছু অন্ধকার। জ্ঞান ফিরল অন্ধকার ঘরে। হাত পেছনে বাঁধা, চেয়ারে বসানো। সামনের মেঝেতে দিনা অজ্ঞান। ঘরটা বদলে গেছে, দেয়ালে কালো রেখার অদ্ভুত সব চিহ্ন। ধূপের ধোঁয়ায় ঘর ঢাকা, মোমবাতির কাপা আলো। সামনে দাঁড়িয়ে রত্না, কিন্তু এখন রত্না না, লেইলা। পাশে হানুম। লেইলার চোখে আর সেদিন মৃদু মায়ার ছায়া নেই। এখন সে চোখে বছরের পর বছরে জমানো ক্ষত দেখা যাচ্ছে। একটা শীতল স্থির প্রতিশোধের আগুন, যা বহু বছর ধরে জ্বলছে। আন্দি জিজ্ঞেস করলো, কে তুমি, কি চাও? লেইলা ধীরে ধীরে এগিয়ে এসে আন্দির সামনে বসলো। কোনো তাড়া নেই তার, কোনো ক্রোধের উত্তেজনা নেই। শুধু একটা শীতল, ক্লান্ত কণ্ঠে শুরু করলো বলতে। 20 বছর আগের কথা। এই একই গ্রামে হারমান আর লীলা ছিল। দুজন একে অপরকে ভালোবাসতো গভীরভাবে। হারমান প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করবে। লেইলা বিশ্বাস করেছিল সেই প্রতিশ্রুতি। আর সেই বিশ্বাসের ফলে লেইলার পেটে হারমানের সন্তান এলো। লেইলা খুশি ছিল, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছিল। তারপর একদিন হারমান বদলে গেল। রাতারাতি যেন অন্য একজন মানুষ হয়ে উঠল। লেইলাকে দেখে চিনতেই পারে না। সির সাথে মেলামেশা শুরু করলো। লেইলা ছুটে গেল হারমানের কাছে। অনেক কাঁদলো, অনেক অনুরোধ করলো। হারমান ঠান্ডা চোখে তাকিয়ে থাকলো, যেন লেইলা তার কাছে সম্পূর্ণ অচেনা। কিছুদিন পরে হারমান সিকে বিয়ে করলো। আর লেইলা রইল একা, পেটে সন্তান নিয়ে। ভালোবাসা হারিয়ে সেই কষ্টে, সেই একাকিত্ব লেইলার থেমে যায়নি। সে জানতে চেয়েছিল কেন, কিভাবে হঠাৎ হারমান বদলে গেল। আর সত্যিটা বেরিয়ে এলো। সি হারমানকে শান্তেত করিয়েছে। জারু ওর কাছে গিয়ে কালো জাদুর মাধ্যমে হারমানের মন থেকে লেইলার সব স্মৃতি মুছে দিয়েছিল, আর নিজের প্রেমে বেঁধে নিয়েছিল। হারমান জানতো না কি হয়েছে তার সাথে, কারণ শান্তেত এভাবেই কাজ করে। শিকার জানে না, সে শিকারী। লেইলা এই সত্য জেনে পাথর হয়ে গেল। তার কান্না শেষ হলো, শোক শেষ হলো। একটা নিঃশব্দ সিদ্ধান্ত তৈরি হলো তার ভেতর। সে গ্রাম ছেড়ে চলে গেল, একা একটি মেয়ের জন্ম দিল। সেই মেয়েকে বড় করলেন একটাই উদ্দেশ্যে। কালো জাদু শেখালেন, শান্তের বিদ্যা শেখালেন। বলল, একদিন তুমি আমার হয়ে প্রতিশোধ নেবে। সেই মেয়ের নাম হানুম, হারমানের মেয়ে, যাকে হারমান কোনোদিন চেনেননি, যে জন্মের আগে পরিত্যক্ত হয়েছিল তার বাবা ধারা একটা মিথ্যে জাদুর কারণে। হানুম সেই দিনের জন্য অপেক্ষা করলো, শিখলো, প্রস্তুত হলো। আর তারপর 4 মাস আগেই এই গ্রামে এলো, সহজ সরল মেয়ে হিসেবে, আন্দির বন্ধু, প্রেমিকা, পরিবারের বিশ্বস্ত মানুষ হিসেবে। আর সেই বিশ্বাসটাকে সে ব্যবহার করলো, হারমানকে মারলো, স্ত্রীকে শেষ করার চেষ্টা করলো। যারও ওকে পুড়িয়ে দিল, কারণ সে পথে দাঁড়িয়েছিল। দিনাকে আক্রমণ করে থামিয়ে দিল। আর আন্দিকে ব্যবহার করলো পুরো পরিকল্পনার দরজা হিসেবে। আন্দি সব শুনলো, মুখে কথা নেই, চোখে জল। যে মেয়েটাকে সে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, সেই মেয়েটা এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে সত্যিকারের রূপে। আন্দি হানুমের দিকে তাকালো। হানুম তাকিয়ে আছে, সেই পরিচিত মুখ, কিন্তু সেখানে আর কোনো উষ্ণতা নেই। লেইলা উঠে দাঁড়ালো, হানুমকে বলল, শেষ করো।
হানুম ব্যাগ থেকে বের করলো সেই কালো বোতল। ইন্দোনেশিয়ান লোককথায় কিছু শান্তের শক্তিকে একটি পাত্রে আটকানো যায়, পাত্র ভাঙলে শক্তি বেরিয়ে আসে একেবারে সম্পূর্ণভাবে। এই বোতলে সেই শক্তি বন্দী। হানুম দিনার দিকে এগিয়ে গেল, বোতলের ঢাকনা খুললো। দিনার শরীর অজ্ঞান থাকার পরেও কাঁপতে শুরু করলো। ঠোঁটের কোণে রক্তের রেখা ফুটে উঠল। আন্দি চিৎকার করছে, ছেড়ে দাও বোনকে, ছেড়ে দাও। কিন্তু হানুম থামলো না। আন্দির মাথায় একটাই চিন্তা ঘুরছে, জারুও বলেছিল শান্তিদের শক্তি যদি তার উৎস থেকে আলাদা করা যায়, শক্তি দুর্বল হয়ে যায়। আর সেই শক্তির উৎস এখন হানুমের হাতে। সে বাঁধন ছেঁড়ার চেষ্টা শুরু করলো। লেনা আর হানুম দিনার দিকে মনোযোগ দিয়ে আছে। আন্দি ধীরে ধীরে নড়াচড়া করছে, বাঁধন একটু নড়ছে। বিনার কাশির শব্দ এলো, আরো রক্ত। আন্দির চোখে জল, কিন্তু হাত থামলো না। সে শেষে শক্তি দিয়ে টান দিল এবং বাঁধন ছিঁড়ে গেল। লাফ দিয়ে উঠে ছুটল। লেইলা তাকে দেখে চিৎকার করে উঠল। হানুমও পিছনে ফিরল, কিন্তু আন্দি থামলো না। ঘরের মধ্যে ছোটাছুটি শুরু হয়েছে। লেইলার হাত থেকে একটা অদৃশ্য শক্তি বেরিয়ে আন্দিকে দেয়ালের দিকে ছুঁড়ে মারলো। ব্যথায় সে কুকড়ে গেল, কিন্তু উঠে দাঁড়ালো। চোখ একটাই জায়গায়, হানুমের হাতের সেই বোতল। হানুম বোতল শক্ত করে ধরলো। আন্দি আবারও ছুটল, হানুমের হাত ধরলো এবং দুজনের মধ্যে মরিয়া টানাটানি। লেইলা পিছন থেকে আন্দির কাঁধ ধরে বসলো। তিনার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আন্দি জানে আর কয়েক মুহূর্ত বাকি। সে শেষ শক্তিটুকু একটাই জায়গায় দিল, বোতলটা ছিনিয়ে নিল, মেঝেতে ছুঁড়ে মারলো। একটা তীব্র শব্দে ভেঙে গেল বোতলটা। সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল। ঘরের বাতাস যেন বদলে গেল, সেই অদৃশ্য চাপটা সরে গেল। দিনার কাঁপা থামলো, রক্ত বন্ধ হয়ে গেল। আর লেলার গায়ে আগুন ধরে গেল। কেউ জ্বালায়নি, কোনো আলো নেই, কিন্তু লেলার শরীরে আগুন ছড়িয়ে পড়েছে। এটাই শান্তাতের নিয়ম, যে কালো শক্তি পাঠায় তার উৎস ধ্বংস হলে সেই শক্তি ফিরে যায় পাঠানোওয়ালার কাছেই। লেলার বছরের পর বছর জমানো সেই মরণ শক্তি এখন তার নিজের শরীরকেই পোড়াচ্ছে। হানুমের গায়েও আগুন ধরে গেছে। মা আর মেয়ে একসাথে পুড়ে যাচ্ছে। আন্দি দিনাকে তুললো। দুই ভাই বোন ঘর থেকে বেরিয়ে রাতের হাওয়ায় দাঁড়ালো। আন্দির চোখে জল। একটু আগ পর্যন্ত যাকে ভালোবেসেছিল তাকে রেখে এলো, কিন্তু সে আর সে হানুম ছিল না, হয়তো কোনোদিন ছিল না। পরের দিন সকালে অ্যাম্বুলেন্স এলো হানুমের বাড়িতে। দুটো নিথর শরীর বের হলো, লেনা আর হানুমের। পুলিশ তদন্ত করলো, আগুনের কোনো কারণ পেল না। আন্দি আর দিনা হাসপাতালে গেল মায়ের কাছে। বোতল ভেঙে যাওয়ার পর শান্তাদের শক্তি আর নেই। স্ত্রীর শরীরও পরিবর্তন আসছে। চোখ খুললেন, সন্তানদের দেখলেন। তার চোখে জল এলো, কিন্তু সেই জলে কোনো স্বস্তি নেই। একটা গভীর অপরাধ বোধও আছে, কারণ তিনি জানেন 20 বছর আগে তিনি যা করেছিলেন সেটাই এই সবকিছু ডেকে এনেছে। তার পাপের মূল্য দিতে গিয়েছিল তার সন্তানরা। মনে হলো সব শেষ হয়ে গিয়েছে, মনে হলো ঝড় থেমেছে। কিন্তু সেই অ্যাম্বুলেন্সের পেছনে, সেই চাদর ঢাকা নিথর শরীরগুলোর মধ্যে একটা হাত ধীরে ধীরে নড়লো। লেইলার হাত। আঙুলগুলো একটু একটু করে নাড়লো। তারপর চোখ খুললো। সেই চোখে এখনো সেই আগুন, সেই ঘৃণার আগুন। 20 বছর জ্বলছে, এতটুকুতেই নিভার নয়। এখানেই শেষ হয় এই পরিবারের গল্পের এই অধ্যায়। কিন্তু সত্যিকারের শেষ কি হয়েছে? সিয়ের পাপে কি কোনো শেষ আছে? লেইলার প্রতিহিংসা কি কখনো শেষ হবে? এই প্রশ্নগুলো নিয়ে আপনারা ভাবুন। কারণ এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, এটা শুধু একটা পরিবারের গল্প নয়। যে পাপ একবার করা হয়, সে পাপ কখনো একা থাকে না। সে ছড়িয়ে পড়ে পরের প্রজন্মে, নিরীহ মানুষের জীবনে। আর যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষত কোনো সময়ের ওষুধে সারে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।